নমস্কার, আমি বিশাল আর আপনারা শুনছেন রাতের রহস্য। লোনাভালার ঘন কুয়াশা ঢাকা পাহাড়গুলো রাতের অন্ধকারে যেন এক ঘুমন্ত দৈত্যের মতো লাগে। পুরনো মুম্বাই পুনে হাইওয়ের ওপর দিয়ে যখন গাড়িগুলো ছুটে চলে, তখন তাদের হেডলাইটের আলো কিছু মুহূর্তের জন্য রাস্তার ধারের গাছপালা আর ঝোপঝাড়ের উপর পড়ে, আর তাতে অদ্ভুত সব ছায়া তৈরি হয় আর মিলিয়ে যায়। এই হাইওয়ে থেকেই একটা নির্জন রাস্তা ভেতরের দিকে চলে গেছে, এমন এক জায়গার দিকে যেখানে সময় যেন কয়েক দশক ধরে থমকে আছে। সেই রাস্তায় কিছুটা এগোলেই গাছের জটলার আড়ালে একটা পুরনো ভাঙাচূড়া বাংলো চোখে পড়ে, আর সেই বাংলোর বাইরে ঘাস আর আগাছার জঙ্গলের মধ্যে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, যা একসময় ছিল সম্মান আর আভিজাত্যের প্রতীক, একটা রোলস রয়েস। আজ সেই গাড়িটার অবস্থা দেখলে যে কারো বুক কেঁপে উঠতে পারে। তার উজ্জ্বল রং এখন ধুলো আর মোর্চের আস্তরণের নিচে চাপা পড়ে গেছে। গাড়ির কাঁচগুলো ভেঙে গুঁড়ো গুঁড়ো, যা রাতের অন্ধকারে দুটো ফাঁকা চোখের কোটরের মতো দেখায়। টায়ার গলে গিয়ে মাটির সাথে মিশে গেছে, আর তার উপর বুনো লতা গজিয়ে উঠেছে। এই বাংলো আর গাড়িটা মিলেমিশে একটা গল্প বলে, যে গল্প মানুষ আজও ফিসফিস করে একে অপরকে শোনায়। আয়শা ভিলার গল্প। শোনা যায়, বহু বছর আগে যখন এদেশে ইংরেজদের শাসন ছিল, এই আলিশান কুঠিবাড়িতে এক ইংরেজ সাহেব তার পরিবার নিয়ে থাকতেন। তার 17 বছরের এক মেয়ে ছিল, নাম আয়শা। আয়শা ছিল পরীর মতো সুন্দর, তার হাসির শব্দে সারা বাংলো মুখরিত হয়ে থাকত। নিজের রোলস রয়েস গাড়িতে চেপে পাহাড়ের আঁকাবাঁকা পথে ঘুরে বেড়াতে সে খুব ভালোবাসত। তাদের জীবনটা ছিল আনন্দের ভরা, কিন্তু এক ঝড় বৃষ্টির রাত সবকিছু বদলে দিল। সেই রাতে যখন মুষলধারে বৃষ্টি পড়ছিল আর আকাশে বাদ চমকেছিল, একদল ডাকাত বাংলোতে চড়াও হয়। তারা মূল্যবান জিনিসপত্র লুট করে আর নৃশংসতার সমস্ত সীমা পার করে দেয়। তারা এক এক করে পরিবারের সবাইকে হত্যা করে। সবচেয়ে ভয়ঙ্কর পরিণতি হয়েছিল আয়েশার। বলা হয়, মৃত্যুর আগে তাকে অবর্ণনীয় যন্ত্রণা দেওয়া হয়েছিল। সেই রাতে ওই বাংলো থেকে যে আর্তনাদ উঠেছিল, তা যেন চিরকালের জন্য সেখানকার বাতাসে কায়েদ হয়ে রয়ে গেছে। সেই ঘটনার পর বাংলোটা জনশূন্য হয়ে পড়ে। মানুষজন সেখানে অদ্ভুত সব জিনিস অনুভব করতে শুরু করে। যেই সেই বাংলোর পাশ দিয়ে যেত, তার মনে হতো যেন কেউ তাকে দেখছে। সন্ধে নামার পর বাংলোর ভেতর থেকে কখনো কোনো মেয়ের কান্নার আওয়াজ আসত, তো কখনো চাপা গোঙানির শব্দ শোনা যেত। অনেকেই দাবি করেছেন যে তারা রাতের অন্ধকারে একটা সাদা ছায়ামূর্তিকে বাংলোর জানলায় বা বারান্দায় ঘুরতে দেখেছেন। কিন্তু সবচেয়ে অদ্ভুত বিষয়টা ওই রোলস রয়েস গাড়িটাকে ঘিরে। বলা হয়, আয়েশা রাতটার একটা অংশ ওই গাড়িতেই আটকে আছে। সেই গাড়িটা দুর্ঘটনার রাত থেকে আজ পর্যন্ত ওখানেই দাঁড়িয়ে আছে। অনেকবার ওটাকে ওখান থেকে সরানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু প্রতিবারই এমন কিছু অঘটন ঘটেছে যে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। কখনো গাড়ি তোলার ক্রেন খারাপ হয়ে গেছে, তো কখনো যারা সরাতে এসেছিল তারা নিজেরাই কোনো দুর্ঘটনার শিকার হয়েছে। ধীরে ধীরে মানুষ মেনে নিয়েছে যে কোনো এক অদৃশ্য শক্তি ওই গাড়িটাকে তার জায়গা থেকে নড়তে দিতে চায় না। কিছু বছর আগে কলেজের 4 বন্ধু, আকাশ, রোহিত, সমীর আর প্রিয়া, এই হাইওয়ে দিয়েই ফিরছিল। রাত হয়ে গেছিল আর তারা মুম্বাইয়ের দিকে যাচ্ছিল। রোহিত যে গাড়ি চালাচ্ছিল, হঠাৎ সেই নির্জন রাস্তার দিকে আঙুল দেখিয়ে বলল, ওই দেখ, ওটাই আয়শা ভিলা, লোকে বলে জায়গাটা নাকি ভুতুড়ে। বাকি 3 জন সেদিকে তাকালো। চাঁদের আলোয় সেই ভাঙা বাংলো আর তার সামনে দাঁড়িয়ে থাকা কালো হয়ে যাওয়া গাড়িটাকে সাংঘাতিক ভয়ঙ্কর দেখাচ্ছিল। সমীর, যে নিজেদের মধ্যে সবচেয়ে বেশি সাহসী বলে জাহির করত, হেসে বলল, আরে দূর, অসব বানানো গল্প, চল তো গিয়ে দেখি, ভূতের সাথে আলাপ করে আসি। প্রিয়া আর আকাশ বারণ করল, কিন্তু রোহিত আর সমীরের জেদের কাছে তারা হার মানল। তারা তাদের গাড়িটা হাইওয়েতেই দাঁড় করিয়ে পায়ে হেঁটে সেই রাস্তায় এগোতে লাগল। যত তারা বাংলোর দিকে এগোচ্ছিল, হাওয়া তত ঠান্ডা হচ্ছিল, আর চারদিকে এক অদ্ভুত নিস্তব্ধতা ছেয়ে যাচ্ছিল। এমনকি ঝিঝি পোকার ডাকও শোনা যাচ্ছিল না। বাংলোর মূল গেটে মরচে ধরা তালা ঝুলছিল, কিন্তু পাশের পাঁচিলটা এক জায়গায় ভাঙা ছিল। তারা 4 জন সেই ভাঙা অংশ দিয়েই ভেতরে ঢুকল। সামনেই সেই রোলস রয়েস। তারা সেটার কাছে গেল। আকাশ সাহস করে গাড়িটার ধুলোমাখা গায়ে হাত রাখল, আর তার মনে হলো
যেন সে বরফে হাত দিয়েছে। একটা অজানা কাঁপুনি তার শিরদাঁড়া বেয়ে নেমে গেল। চল, বাংলোর ভেতরে যাই, সমীর তার মোবাইলের টর্চ জেলে বলল। বাংলোর সদর দরজাটা সামান্য খোলা ছিল। একটা বিকট ক্যাঁচ ক্যাঁচ শব্দের সাথে তারা দরজাটা ঠেলে খুলল। ভেতরে ঢুকতেই ধুলো, স্যাঁতসেঁতে ভাব আর পচা গন্ধের একটা মিশ্রণ তাদের নাকে এসে লাগল। সামনেই একটা বড় সিঁড়ি ওপরের তলায় উঠে গেছে, আর চারদিকে ভাঙা আসবাবপত্র আর মাকড়সার জাল। তারা ধীরে ধীরে এগোচ্ছিল। প্রত্যেক পদক্ষেপে পায়ের নিচে শুকনো পাতার মর্মর শব্দ সেই নিস্তব্ধতাকে আরও ভয়ঙ্কর করে তুলছিল। হঠাৎ ওপরের তারা থেকে কিছু পড়ার শব্দ এলো, যেন কেউ কাঁচের কোনো জিনিস মেঝেতে আছড়ে মেরেছে। চারজনেই যে যার জায়গায় জমে গেল। হয়তো কোনো জন্তু জানোয়ার হবে, রোহিত কাঁপা গলায় বলল, কিন্তু তার মুখের ভয়ে স্পষ্ট বলে দিচ্ছিল যে সে নিজের কথায় বিশ্বাস করতে পারছে না। তারা ভয়ে ভয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগল। ওপরে একটা লম্বা বারান্দা, যার দুদিকে অনেকগুলো ঘর। একটা ঘরের দরজা সামান্য খোলা ছিল। টর্চের আলো ফেলে তারা দেখল ওটা হয়তো কোনো মেয়ের শোবার ঘর ছিল। দেওয়ালের কাগজগুলো ছিঁড়ে ঝুলছে। এক কোণে একটা পুরনো ড্রেসিং টেবিল, যার আয়নাটা ভাঙা। হঠাৎ প্রিয়া জোরে চিৎকার করে উঠল। সবাই তার দিকে তাকালো। সে মেঝের উপর পড়ে থাকা একটা জিনিসের দিকে তাকিয়েছিল। আকাশ টর্চের আলো সেদিকে ফেলতেই দেখল সেখানে একটা পুরনো ময়লা একটা পুতুর পড়ে আছে, যার চোখ দুটো খোলা, আর মনে হচ্ছে যেন সে তাদের দিকেই তাকিয়ে আছে। হঠাৎ ঘরের তাপমাত্রা দ্রুত কমতে শুরু করল। তারা নিজেদের নিঃশ্বাস থেকে ধোঁয়া বেরোতে দেখতে পাচ্ছিল। আর তারপর তারা সেটা শুনল, একটা মেয়ের চাপা কান্নার শব্দ। শব্দটা আসছিল ঘরের সেই কোণটা থেকে যেখানে অন্ধকার সবচেয়ে ঘন। এবার তাদের ভয়ের সীমা থাকল না। সমীর যে সবচেয়ে বেশি সাহস দেখাচ্ছিল, তার মুখও ভয়ে সাদা হয়ে গেছে। চল এখান থেকে, তাড়াতাড়ি, সে চিৎকার করে উঠল। তারা চারজন দৌড় দিল। তারা সিঁড়ি দিয়ে নামছিল। ঠিক তখনই বাংলোর সদর দরজাটা দড়াম করে একটা বিকট শব্দের নিজে থেকেই বন্ধ হয়ে গেল। এবার তারা ভেতরে আটকা পড়ে গেছে। তারা দরজা ধাক্কা দিতে লাগলো, মারতে লাগলো, কিন্তু সেটা একটু নড়ল না। আর সেই কান্নার শব্দটা আরও জোরে, আরও স্পষ্ট হয়ে উঠল। আর এবার মনে হচ্ছিল শব্দটা তাদের ঠিক পেছন থেকেই আসছে। কেউ ঘুরে তাকানোর সাহস করল না। হঠাৎ আকাশ তার কাঁধে একটা বরফ শীতল ছোঁয়া অনুভব করল, যেন কেউ হিম শীতল আঙুল দিয়ে তাকে ছুঁয়েছে। সেই মুহূর্তে পাশের একটা জানলার কাঁচ নিজে থেকে ঝনঝন করে ভেঙে পড়ল। বাইরে বেরোনোর রাস্তা পেয়ে তারা আর এক মুহূর্ত নষ্ট করল না। এক এক করে সেই ভাঙা জানলা দিয়ে বাইরে লাফিয়ে পড়ল। তারা দৌড়ছিল, পিছনে না তাকিয়ে, এক মুহূর্তের জন্যও না থেমে। তারা সেই ভাঙা পাঁচিল টপকে হাইওয়েতে রাখা নিজেদের গাড়ির দিকে ছুটে গেল। গাড়িতে বসার পরেও তাদের বুক জোরে জোরে ধরফড় করছিল। রোহিত কাঁপা হাতে গাড়ি চালু করে ঝড়ের বেগে হাইওয়েতে তুলে দিল। যতক্ষণ না আয়েশা ভিলা তাদের চোখের আড়াল হলো, কেউ পিছনে ফিরে তাকানোর সাহস করল না। সেই রাতের পর ওই চার বন্ধুর জীবন বদলে গিয়েছিল। তারা আর কখনো সেই রাস্তার নাম মুখে আনেনি, কিন্তু তারা মনে মনে জানত যে আয়েশা ভিলাতে যা কিছু আছে তা কোনো বানানো গল্প নয়। ওটা একটা যন্ত্রণা, একটা কষ্ট, যা আজও সেই জনশূন্য বাংলো আর সেই মোর্চে ধরা রোলস রয়েসে জীবন্ত হয়ে আছে, আর হয়তো চিরকাল থাকবে। শোনার জন্য ধন্যবাদ। আপনি শুনছিলেন রাতের রহস্য। প্রতি শুক্রবার শুনুন বিশালের গম্ভীর কণ্ঠে, আর প্রতি শনিবার তেজস্বিনীর শিহরণ জাগানো কণ্ঠে, শুধুমাত্র ইউটিউবে রাতের রহস্য।